নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা সিটেট ২০২৬ এই সিটেটের ধাঁচেই তো সেন্ট্রাল টেট এর ধাঁচেই তো সমস্ত রকমের টেট পরীক্ষাগুলো হয়। এর পার্ট এ সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞানের স্টেজেস অ্যান্ড ডোমেইন অফ চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর বিকাশের যে বিভিন্ন স্তর এবং বিভিন্ন স্তরে শিশুর বিভিন্ন ধরনের বিকাশ কিভাবে ঘটে সেটা সম্পর্কে আজ ডিটেলসে আমরা আলোচনা করব। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। স্টেজেস অ্যান্ড ডোমেন অফ চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু বিকাশের যে স্টেজগুলো বা স্তরগুলো সেটা মূলত ৪ টে ভাগে বিভক্ত। এটা আমরা আগের ক্লাসে দেখেছি। প্রথমেই হচ্ছে শৈশব, যাকে বলা হয় ইনফ্যান্সি, যেটা হচ্ছে ০ থেকে ২ বছর বা জন্ম থেকে ২ বছর পর্যন্ত। ২ থেকে ৬ বছর পর্যন্ত যে বয়সকাল তাকে বলা হয় প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড। ৬ থেকে ১১ বছরের বয়সকালকে বলা হয় লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল এবং ১১ বা ১২ বছর থেকে যে ২০ বছর পর্যন্ত যে বয়সকাল তাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল। আমরা প্রথমেই আলোচনা করব শৈশব, যেটা হচ্ছে জন্ম থেকে ২ বছর পর্যন্ত যে সময়কাল যাকে বলা হয় ইনফ্যান্সি। এই সময় বাচ্চাদের কোন ডোমেইনে আমরা বিকাশ বা ডেভেলপমেন্ট দেখতে পাই। তাহলে মূলত দেখা যায় যে শৈশবকালে বা ০ থেকে ২ বছরের মধ্যে মূলত বাচ্চাদের শারীরিক বিকাশ অত্যন্ত দ্রুত হারে ঘটে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট দ্রুত ঘটে এবং সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্টও কিন্তু খুব দ্রুত গতিতে ঘটতে থাকে। আমরা দেখবো যে ০ থেকে ৩ মাসে বাচ্চাদের ডাকলে কিন্তু তারা হাসে। রঙিন ফিতে তার সামনে যদি এপাশ-ওপাশ করা হয়, চোখ দিয়ে সে কিন্তু তাকে অনুসরণ করতে পারে এবং একটু আধটু শব্দ করতে শেখে। ৩ থেকে ৬ মাসে বাচ্চাকে সোজা উঁচু করে ধরলে তার মাথা কিন্তু সে সোজা রাখতে পারে। গলার আওয়াজ শুনলে সে ঘুরে তাকায়। মানে সে শুনতে পাচ্ছে। তাহলে সে তাকাচ্ছে কোন দিক থেকে গলার আওয়াজটা আসছে। কোন জিনিস দেখলে সে কিন্তু ধরতে চায়। ৬ মাস থেকে ১ বছর আমরা দেখতে পাই যে ৯ মাস মতো অবস্থায় সে শোয়া অবস্থা থেকে কিন্তু নিজেই উঠে বসতে পারে। আঙ্গুল আ দিয়ে সে তার সামনে যদি মুড়ি বা সেই জাতীয় কিছু ছড়িয়ে দেওয়া হয়, সে কিন্তু মুড়িগুলোকে আঙ্গুল দিয়ে তুলতে পারে। তার সূক্ষ্ম পেশির বিকাশ কিন্তু হয়েছে। অবলম্বন ছাড়াই সে কিন্তু বসতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শারীরিক বিকাশ কিন্তু দ্রুত হারে ঘটছে এই সময়। ১২ মাস বা ১ বছর আমরা দেখতে পাই অবলম্বন ছাড়াই কিন্তু সে দাঁড়াতে পারে। টা করতে পারে, মা, বা, দা এগুলো বলতে পারে। ১ বছর থেকে ১.৫ বছর অবস্থায় শিশু তার চাহিদা বোঝাতে পারে। অঙ্গভঙ্গি করে বা কোনোভাবে তার মা ঠিক বুঝতে পারে সে কি বলতে চাইছে। কিছু জিনিস এক জায়গায় একত্রিত করতে পারে। ভালোভাবে হাঁটতে পারে এবং একটা শব্দের কথাগুলো বাবা, কাকা, দাদা এগুলো সে বলতে পারে। ১.৫ থেকে ২ বছর বয়সের শিশুরা কিন্তু সাহায্য নিয়ে এক পায়েও দাঁড়াতে পারে। একটু যদি হেল্প করে দেওয়া হয় তাকে, সে কিন্তু এক পায়ে দাঁড়াতে পারে। কিছু কথা বলতে পারে, ঘরের কাজকর্ম নকল করে এবং এই সময়টাকে বলা হয় টু ওয়ার্ড স্টেজ অর্থাৎ দুটো করে শব্দকে জুড়ে তারা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে ১.৫ থেকে ২ বছর বয়সে। যেমন পাতা নড়ে, পাখি ওড়ে এইরকম ভাবে। দেখা যায় যে ১.৫ বছর বয়সের মধ্যে শিশুরা প্রায় ১০ থেকে ১২ টা শব্দ কিন্তু শেখে। আমরা আরো একটা জিনিস দেখতে পাই ০ থেকে ২ বছর বয়সের যে বাচ্চারা তারা কিন্তু মূলত যে সেন্স অর্গানস অর্থাৎ যে আমাদের পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক মানে চোখে দেখে, কানে শুনে বা স্বাদ গ্রহণ করে বা কিছু স্পর্শ করে তারা কিন্তু শেখে। তাহলে ইন্দ্রিয়ের সাহায্যে শেখে এই শৈশবকালে বাচ্চারা। এরপরে আমরা আসছি পরের স্টেজ যেটাকে বলা হচ্ছে প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, যেটা মূলত ২ থেকে ৬ বছর বয়সকালে দেখা যায়। এখানে অনেক ধরনের বিকাশই কিন্তু আ একই সাথে ঘটতে থাকে। আমরা জানি যে বিকাশগুলো পরস্পর সম্পর্কিত। তাহলে এক ধরনের বিকাশ দ্রুত হারে ঘটলে কিন্তু বাকি ধরনের বিকাশগুলোও তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এগিয়ে চলে। প্রথমেই শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর কথা বলব। আমরা দেখতে পাই যে ২ থেকে ২.৫ বছরের বাচ্চারা কিন্তু শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো সেগুলো কিন্তু তারা দেখাতে পারে। এটা সঞ্চালনমূলক বিকাশও বলতে পারি, মোটর ডেভেলপমেন্ট। অল্প হলেও নিজের খাবার কিন্তু নিজেরাই খায়। আবার রং তারা চিনতে পারে। একটা রং তারা ঠিক করে বলতে পারে। ২.৫ থেকে ৩ বছরের শিশুরা সোজা লাইন আঁকতে পারে। নিজেই হাত ধুতে পারে।
মানে কি তাদের সঞ্চালনমূলক বিকাশটা কিন্তু দ্রুত হারে ঘটতে থাকে এই সময়। ৪ টা জিনিসের মধ্যে ৩ টে জিনিসের নাম ঠিকঠাক বলে। মানে বৌদ্ধিক বিকাশও ঘটছে, ওজন বৃদ্ধি ঘটছে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে। কিন্তু এই সময় এই ১ম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড এ দেখা যায় যে ওজন বা দৈর্ঘ্য বৃদ্ধির হারটা তুলনায় কম হয়। ০ থেকে ২ বছরের তুলনায় বা ইনফ্যান্সি বা শৈশবকালের তুলনায় এই ওজন ও দৈর্ঘ্য বৃদ্ধির হারটা একটু কমে। তবে দীর্ঘ এবং ক্ষুদ্র পেশিগুলো দীর্ঘ হয় এবং সুঠাম হয়। তারা কিন্তু নিজের সব কাজ নিজেরাই করতে পারে। গানের তালে তাল মিলিয়ে তারা নাচতে পারে। রং এবং আকৃতি মেলাতে পারে। তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শারীরিক বিকাশ এবং সঞ্চালনমূলক বিকাশ এই দুটোই কিন্তু চলছে। কিন্তু শৈশবের তুলনায় হারটা সামান্য কম হয়। এখানেও তারা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমেই শেখে বা সেন্স অর্গানের মাধ্যমেই কিন্তু শেখে। ২ থেকে ৬ বছরের বাচ্চারাও কিন্তু ভীষণভাবে এই যে ইন্দ্রিয়গুলোর উপর ডিপেন্ডেন্ট, সেন্স অর্গানের উপর ডিপেন্ডেন্ট। কারণ তারা চোখ দিয়ে যা দেখছে, দেখে শিখছে। কান দিয়ে শুনছে, বুঝছে, শিখছে। তারা স্পর্শ করে জিনিসগুলোকে দেখে বোঝার চেষ্টা করছে। তারা জিভ দিয়ে টেস্ট করে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করতে পারছে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, গন্ধ শুঁকে তারা কিন্তু গন্ধ বুঝতে পারছে। তাহলে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমেই তারা শিখছে। এই সময় কিন্তু ভাষার বিকাশ লক্ষ্য করা যায়। দেখা যায় যে ২.৫ বছর বয়সের একটা বাচ্চা সে কিন্তু ৩০০ টা শব্দ মোটামুটি শিখে ফেলে। ৪ বছরের বাচ্চা প্রায় ৫,৬০০ টা শব্দ সে কিন্তু আয়ত্ত করে ফেলে। ৫ বছরের বাচ্চা প্রায় ৯,৬০০ টা শব্দ শেখে এবং ৬ বছরের বাচ্চা প্রায় ১৪,৭০০ শব্দ কিন্তু আয়ত্ত করে ফেলে। এখানে এই ভাষার বিকাশের ক্ষেত্রে আমরা নোম চমস্কির কথা পাই। তিনি নেটিভিস্ট ছিলেন। অর্থাৎ নেটিভ কাকে বলে? যারা নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে। তাকে বলা হয় নেটিভিস্ট। তিনি বলেছিলেন যে ল্যাট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নিয়েই কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করে। কোনো একটা বাচ্চার বাম কানের উপরে, সামান্য ওপরে দেখা যায় যে ব্রোকার ক্ষেত্র এবং ভের্নিকের ক্ষেত্র বলে ২ টো অংশ থাকে মস্তিষ্কে। যেখানে কি হয় যে, এই যে শব্দ গ্রহণ শব্দকে বোঝা, তার মানে আ বোঝা এবং আ রেসপন্ড করা। এই সমস্ত কিছুর কেন্দ্রস্থল রূপে এই অংশটাকে আ ধরা হয় ব্রোকার ক্ষেত্র এবং ভের্নিকের ক্ষেত্র। তো নোমস্কি সেটাই বলেছিলেন যে, কোনো একটা বাচ্চা আ কি করে না সে কিন্তু এই যে জন্মগতভাবে ভাষা শেখার যে একটা সিস্টেম সহই সে কিন্তু পৃথিবীতে আসে। তিনি তাকে বলেছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড, এলএডি। তাহলে এর জন্য কি হয়? কোন একটা বাচ্চা কিন্তু অটোমেটিক ভাবে তার পরিবেশ থেকে যে সমস্ত শব্দ আসছে, সে চারপাশে মানুষজনকে কথা বলতে দেখছে, তার থেকে সে কিন্তু মাতৃভাষাটা আয়ত্তীকরণ অটোমেটিক্যালি ঘটে। আয়ত্তীকরণ বা অ্যাকুইজিশন ঘটে। এটা কিন্তু লার্নিং এর থেকে আলাদা। আমরা দেখি বাচ্চা যখন বড় হয়, স্কুলে যায়, সে প্রথাগত শিক্ষার মধ্যে যখন আসে, তখন কষ্ট করে যখন কোন একটা ভাষাকে শিখতে হয়, আ তার অনেক উম রুলস, নিয়ম, নীতি, গ্রামার মেনে তখন তাকে আমরা বলি লার্নিং বা শিখন। কিন্তু যখন কোন রকমের প্রচেষ্টা ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে এবং কোন নিয়ম-কানুন না মেনে অর্থাৎ প্রথা বহির্ভূতভাবে এবং অসচেতনভাবে, সচেতনভাবে কোন একটা বাচ্চা কিন্তু ভাষা শিখছে না। সে কিন্তু তার মাতৃভাষা অসচেতনভাবেই শিখছে। শুধুমাত্র আদান-প্রদানের মাধ্যমে যখন ভাষাগত দক্ষতা অর্জন করে, তখন তাকে বলা হয় অ্যাকুইজিশন। এটা নোম চমস্কি বলেছিলেন। কিন্তু ভাইগার্সকির মতামত অন্য ছিল। তিনি বলেছিলেন যে পর্যবেক্ষণ মানে দেখা এবং অনুকরণ, সেটাকে অনুকরণ করার মাধ্যমে ইমিটেশন এর মাধ্যমেই কিন্তু শিশুর ভাষা শিখন ঘটে। যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১ম বাল্যকাল ২ থেকে ৬ বছর বয়সে কিন্তু ভাষার বিকাশ ঘটছে শিশুদের। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আমরা আসি সামাজিক বিকাশ। এই যে ২ থেকে ৬ বছর বয়স ১ম বাল্যকাল, এই সময় আমরা দেখতে পাই যে শিশুর কিন্তু স্বাধীন চেতনা বিকশিত হয়। সে সহযোগিতা করতে শেখে। যৌথ স্বার্থে সে বন্ধুত্ব গড়ে তোলে অন্য বন্ধুর সঙ্গে এবং জীবজন্তু, কাল্পনিক গল্প এগুলোর প্রতি কিন্তু কৌতূহল বাড়ে। এই সময় বয়স্কদের কাছ থেকে যদি বাধা পায় কোনো একটা বাচ্চা এই ২ থেকে ৬ বছর বয়সে, তাহলে দেখা যায় তার মধ্যে কিন্তু একটা ঋণাত্মক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তার আশপাশের যে প্রকৃতি এবং মানুষজনের প্রতি। এরপর আমরা আসি ১ম বাল্যকালের প্রাক্ষোভিক বিকাশের কথায়। প্রক্ষোভ এই সময় দেখা যায় সাময়িক হয়। সাময়িক মানে প্রক্ষোভের পরিবর্তন দ্রুত লক্ষ্য করা যায়।
যেমন কোনো একটা বাচ্চা হয়তো আ খুব কাঁদছে কিছু একটার জন্য। তাকে যখনই একটা চকোলেট তার মুখের কাছে দেওয়া যায়, দেখা যায় চোখ থেকে ঝরঝর করে অঝোরধারে হয়তো জল ঝরছিল। সে সঙ্গে, সঙ্গে চোখের জল মুছে চকোলেট নিয়ে হাসতে শুরু করে। অর্থাৎ তার প্রক্ষোভের কিন্তু দ্রুত পরিবর্তন ঘটে। অর্থাৎ এই সময় প্রক্ষোভ কিন্তু সাময়িক হয়। এবং এই সময় বাচ্চারা কিন্তু প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না। কখন? ১ম বাল্যকালে ২ থেকে ৬ বছর বয়সে। ঠিক আছে? এরপর আমরা আসি মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্ট এর কথায়। এই যে ১ম বাল্যকাল বা ২ থেকে ৬ বছর বয়সে দেখা যায় বাচ্চাদের কিন্তু বাস্তবতা সম্পর্কে ধারণা গড়ে ওঠে। তাদের স্মৃতি বা মেমোরি দ্রুত বৃদ্ধি পায়। আমরা জানি ০ থেকে ৬ বছর বয়সকালের মধ্যে বাচ্চাদের যে ব্রেইন ডেভেলপ হয় না, তার 90% কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই সময় বস্তুর আকার, গঠন, রং, সময়, দূরত্ব এগুলো সম্পর্কে যে ধারণা সেগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয় ৬ বছর বয়সের মধ্যেই। তাদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি দেখা যায়। মানে কোনো কিছু দিলে তারা কিন্তু নিজেদের কল্পনা শক্তি দিয়ে বা নিজেদের সৃজনশীলতা দিয়ে কিন্তু সেই জিনিসটাকে গোছাতে চেষ্টা করে বা সাজাতে চেষ্টা করে। এটা তাদের মধ্যে দেখা যায়। এই সময় তাদের মধ্যে জানার কৌতূহল বাড়ে এবং ছোট্ট, ছোট্ট সমস্যার কিন্তু তারা সমাধান করতে পারে। তো আমরা দেখতে পেলাম ১ম বাল্যকাল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ২ থেকে ৬ বছর বয়স। কারণ এই সময় বিভিন্ন ধরনের যে বিকাশগুলো, শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে শেখা বা সেন্স অর্গান ইউজ করে যে প্রকৃতি থেকে বা পরিবেশ থেকে যে শেখা, সেটা তারা শেখে। এই সময় ভাষার বিকাশও দ্রুত গতিতে হয়। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটে। প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট হয় এবং মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্টও কিন্তু দেখা যায়। এই যে বাচ্চাদের আমরা দেখতে পেলাম যে ২ থেকে ৬ বছরের যে বাচ্চারা আর্লি চাইল্ডহুড বা ১ম বাল্যকালের যে বাচ্চারা, তাদের এই যে বিভিন্ন ধরনের বিকাশগুলো এত দ্রুত হারে ঘটে এবং ব্রেন ডেভেলপমেন্ট দেখা যায় যে ০ থেকে ৬ বছরের বাচ্চার কিন্তু 90% ব্রেন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়। তাহলে এই যে ২ থেকে ৬ বছর বয়সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ যেটা ২০২৫ এ ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, সেখানে 10+2 স্ট্রাকচারের পরিবর্তে কিন্তু 5+3+3+4 এই যে স্ট্রাকচার সেটা নিয়ে আসা হয়েছিল। এবারে কি এই 5+3+3+4 স্ট্রাকচার? আমরা দেখেছিলাম যে ক্লাস 1 এ বাচ্চারা ভর্তি হয় কখন? ৬ বছর বয়সে। তার আগের যে ৩ বছর অর্থাৎ ৩ থেকে ৬ বছর বয়সী যে বাচ্চারা, যেটা এই যে আর্লি চাইল্ডহুড এর মধ্যে পড়ছে, তাদের কিন্তু সেটা অঙ্গনওয়াড়ি হতে পারে, প্রি-স্কুল হতে পারে বা বালবাটিকা হতে পারে। সেখানে তাদের কিন্তু এই যে খেলার মাধ্যমে শিক্ষা, যেটাকে ECCE বলা হয়, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, তার উপর কিন্তু ভীষণ গুরুত্ব আরোপ করা হচ্ছে এই কারণেই যে এই সময়ের বিকাশ একটা বাচ্চার সারা জীবনের যে তাদের ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ গুরুত্ব পালন করে। তাই এই যে ফাউন্ডেশন স্তরে যে ৩ থেকে ৬ বছর এই যে বাচ্চাগুলো, এটার যে ৩ বছর এবং ৬ থেকে ৮ ক্লাস 1-2, তাহলে এই ৩+২ মানে এই ৫ বছরকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। নিউ এডুকেশন পলিসি ২০২০ তে। এরপরে বাচ্চারা যারা ক্লাস ৩ থেকে ৫ এ পড়ছে, মানে ৮ থেকে ১১ বছরের বাচ্চারা, এটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এরপরে হচ্ছে যে ক্লাস 6 to 8 অর্থাৎ আ ১১ বছর থেকে ১৪ বছরের যে বাচ্চারা, তাদেরকে বলা হচ্ছে মিডল এবং আ ক্লাস ৯ থেকে 12 যেটা ১৪ থেকে ১৮ বছরের বাচ্চাদের যে এডুকেশন, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন। এইভাবে ৪ টে ভাগে কিন্তু নিউ এডুকেশন পলিসি ২০২০ তে ভাগ করা হয়েছে। ৫+৩+৩+৪। ৫ মানে আমরা দেখতে পাচ্ছি ৩ থেকে ৬ বছর প্লাস ক্লাস 1-2, এটা হচ্ছে আমার ৫ বছর টোটাল। এটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। প্রিপারেটরি হচ্ছে বাচ্চাদের যে ৮ থেকে ১১ বছর বয়স মানে 3 to 5। আচ্ছা, মিডল হচ্ছে ১১ থেকে ১৪ বছর বয়সী বাচ্চা মানে ক্লাস 6 to 8 এবং সেকেন্ডারি স্টেজ হচ্ছে ৯ থেকে ক্লাস 9 থেকে 12 এর যে বাচ্চারা মানে ১৪ বছর বয়স থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের জন্য যে স্টেজ। তাহলে এইভাবে নিউ এডুকেশন পলিসিতে কিন্তু আমাদের 10+2 শিক্ষা নীতি যেটা আগে ছিল, তার পরিবর্তে 5+3+3+4
4 এই যে স্ট্রাকচারটা নিয়ে আসা হয়েছে, তার মধ্যে প্রথম যে 5 তার মধ্যে যে 3+2 ক্লাস 1-2 তার আগের যে ৩ বছর ৩ থেকে ৬ বছর যেটাকে আমরা বললাম এই পরবর্তী বাল্যকালের আগে, যেটা হচ্ছে প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত ধরনের বিকাশ কিন্তু এই সময় দ্রুত হারে কিন্তু ঘটতে থাকে সেই জন্য। এইজন্যই কিন্তু ECCE বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এর উপর এত গুরুত্ব আরোপ করা হয়েছে। ঠিক আছে? এরপর আমরা ৩ নম্বর স্টেজে চলে আসি যেটা আমরা আসছি পরবর্তী বাল্যকাল বা লেট চাইল্ডহুড, যেটা হচ্ছে ৬ থেকে ১১ বছর। এই সময়ও কিন্তু বিভিন্ন ধরনের বিকাশগুলো ঘটতে থাকে। এই সময় আমরা দেখি যে শারীরিক বিকাশ এটা কিন্তু বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর হার এই সময়েও একটু কম হয়। অ্যাডোলেসেন্স এ গিয়ে কিন্তু দেখা যায় শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু দ্রুত হারে বাড়ে। বাচ্চারা হঠাৎ করে কিন্তু বড় হয়ে যায়। হঠাৎ করে বেশ লম্বা হয়ে যায়। তাহলে এখন যে পরবর্তী বাল্যকাল ৬ থেকে ১১ বছর, সেই সময় দেখা যায় যে শারীরিক বিকাশে ক্ষেত্রে বাচ্চাদের যে ওজন, আ ওজন এবং আকারে বাচ্চারা তাদের মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতোই হয়ে যায়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট স্লো হয়। তারা কিন্তু এই সময় অধিক পরিশ্রম করতে পারে। সর্বদা যেন এই বয়সের বাচ্চারা দৌড়তেই থাকে। তাদের ক্লান্তি প্রতিরোধের ক্ষমতা বাড়ে এবং প্রত্যেক যে দেহের যে অঙ্গগুলো এবং পেশির উপর তাদের কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা চলে আসে। কখন? এই ৬ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। এরপর আমরা আসবো মোটর ডেভেলপমেন্ট বা সঞ্চালনমূলক বিকাশ কিরকম হয় ৬ থেকে ১১ বছরের বাচ্চাদের ক্ষেত্রে। এই মোটর ডেভেলপমেন্টও দেখা যায় দ্রুত হারে কিন্তু বাড়ে। মানে দ্রুত গতিতে কিন্তু সঞ্চালনমূলক বিকাশও কিন্তু লক্ষ্য করা যায়। বাচ্চারা সারাক্ষণ ছুটতে থাকে, ছুটছে, দৌড়চ্ছে। তাদের কিন্তু অঙ্গ-পেশি নিজেদের নিয়ন্ত্রণে ক্লান্তি উম হারই ধারে না। তাদের গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, তাদের ক্লান্তিও লাগে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটু স্লো হলেও আ উম মোটর ডেভেলপমেন্ট কিন্তু খুব দ্রুত হারে ঘটে পরবর্তী বাল্যকালে বা ৬ থেকে ১১ বছর বয়সে। এরপর আসছে ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট। ৭ বছর বয়সে দেখা যায় যে বাচ্চারা প্রায় ২১,২০০ শব্দকে আয়ত্ত করে ফেলে। ৮ বছর বয়সে ২৬,৩০০ শব্দ এবং ১০ বছর বয়সে ৩৮,৩০০ টা শব্দ তারা কিন্তু আয়ত্ত করে ফেলতে পারে। এই সময় তারা কিন্তু শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারে, নিজের মনের ভাব পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে। এমনকি লেখা পড়ে তারা সেটা কিন্তু বুঝতে পারে। তাহলে ভাষার বিকাশও এই সময় দ্রুত গতিতে ঘটে। এরপর আসছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। এখানে আমরা দেখতে পাই যে এই যে পরবর্তী বাল্যকাল বা ল্যাটার চাইল্ডহুড বা লেট চাইল্ডহুড ৬ থেকে ১১ বছর বয়সের যে বাচ্চারা, এদেরকে বলা হয় এই সময়টাকে বলা হয় গ্যাং এজ। গ্যাং এজ মানে কি? এই সময় তারা কিন্তু সমবয়সী যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে একটা দল গড়ে ওঠে। সমবয়সীদের দল গঠন করে এই সময়ে বাচ্চারা, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এরা সমবয়সীদের মধ্যে একটা দল গঠন করে এবং দলের নিয়ম নীতি কিন্তু মেনে চলে। এই সময় এদের মধ্যে প্রচন্ড উচ্ছ্বাস দেখা যায়। তারা অবাধ্য হয়, অপরাধপ্রবণও হয়ে যায় কোনো বাচ্চা। এবং তাদের মধ্যে একটা কিন্তু বহির্মুখী মনোভাব আসে ৬ থেকে ১১ বছর বয়সের ক্ষেত্রে। এবং যৌন সচেতনতা বা জেন্ডার অ্যাওয়ারনেস ও কিন্তু এই সময় বৃদ্ধি পায়। ওয়েলবার্গের যে জেন্ডার কনসিস্টেন্সি থিওরি, সেখানেও আমরা এটার উল্লেখ পেয়েছিলাম। তিনি তো এই যে জেন্ডার কনসিস্টেন্সি থিওরিতে বলেছেন ৩ টে ভাগ করেছেন। জেন্ডার আইডেন্টিটি ২ থেকে ৩ বছর বয়সের বাচ্চারা বুঝতে পারে যে আমি ছেলে বা আমি মেয়ে। জেন্ডার স্টেবিলিটি যেটা ৪ থেকে ৫ বছরের বাচ্চাদের ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে লিঙ্গ স্থিতিশীলতা। তারা বুঝতে পারে যে আমি ছেলে, আমি সারা জীবন ছেলেই থাকবো। বা যে মেয়ে সে বুঝতে পারে যে আমি সারা জীবন মেয়েই থাকবো। আর ৬ থেকে ৭ বছর বয়সে মানে এই যে পরবর্তী বাল্যকালে আ দেখা যায় বাচ্চাদের মধ্যে জেন্ডার কনসিস্টেন্সি দেখা যায়। অর্থাৎ লিঙ্গ সামঞ্জস্য। মানে তারা তখন বুঝতে পারে যে আমাদের যে appearance চেঞ্জ ও হয়ে যায়। আমি যদি মেয়ের মতো করেও সাজি, আমি ছেলে তো ছেলেই থাকবো। জেন্ডার চেঞ্জ হবে না আমার। appearance চেঞ্জ হতে পারে কিন্তু জেন্ডার চেঞ্জ হবে না। মানে লিঙ্গ আমার যা আছে তাই থাকবে। এটা বাচ্চারা কিন্তু বুঝতে পারে। এরপর আমরা আসি প্রাক্ষবিক বিকাশ এই ৬ থেকে ১১ বছর বাচ্চাদের ক্ষেত্রে। এই সময় দেখা যায় যে বাচ্চাদের আবেগ কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। আবেগকে তারা নিয়ন্ত্রণ করতে শেখে। যেটা কিন্তু ২ থেকে ৬ বছরের বাচ্চাদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না। সেটা কিন্তু ৬ থেকে ১১ বছরের বাচ্চাদের ক্ষেত্রে সেই নিয়ন্ত্রণটা চলে আসে। আবেগকে তারা নিয়ন্ত্রণ করতে শেখে, ইমোশনকে কন্ট্রোল করতে শেখে। এই সময়টাকে বলা হচ্ছে উদ্যম এবং হীনমন্যতার দ্বন্দ্বকাল। যেটা এরিক এরিকসন বলেছিলেন যে
কনফ্লিক্ট দেখা যায় কাদের মধ্যে বিটুইন enthusiasm ভার্সাস inferiority। ভাই প্রচন্ড উদ্যমতার সঙ্গে কোনো কাজ করলো, সাফল্য আসলো, উদ্যমতা বাড়লো। কিন্তু যদি প্রচন্ড উদ্যমতার সঙ্গে কাজ করে কোনো বাচ্চা সাফল্য না পায়, তার মধ্যে একটা হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কিন্তু তৈরি হয়। তাহলে এই যে ৬ থেকে ১১ বছর বয়সকাল, এই সময়টাকে বলা হয় এরিক এরিকসনের মতে উদ্যম এবং হীনমন্যতার দ্বন্দ্বকাল। কনফ্লিক্ট বিটুইন enthusiasm অ্যান্ড inferiority। এই সময় কিন্তু যদি কোনো পক্ষপাতমূলক আচরণ করা হয় বন্ধুদের মধ্যে বা ভাই-বোনের মধ্যে, তাহলে তাদের মধ্যে ঈর্ষা তৈরি হয়। মানে তারা কিন্তু একে অপরকে ঈর্ষা করে। বয়স্কদের অবহেলা করার প্রবণতা এই সময় বাড়ে এবং সমবয়সীদের পরিহাস করার প্রবণতাও কিন্তু এই সময় দেখা যায়। এরপর আমরা আসছি মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশের ক্ষেত্রে ৬ থেকে ১১ বছরের বাচ্চাদের ক্ষেত্রে। প্রাকৃতিক নিয়ম সম্পর্কে যে সমস্ত ধারণা কোনো একটা বাচ্চার মধ্যে থাকে অ্যা সেটা আ ভালোভাবে তৈরি হয় কিন্তু এই সময়কালে। যেকোনো বিষয়কে এই সময় বাচ্চারা যুক্তি দিয়ে বিবেচনা করে এবং তাদের মধ্যে কিন্তু একটা immaturity তখনও থাকে। এই যে ৬ থেকে ১১ বছরের বয়সের যে বাচ্চারা তারা ততটা ম্যাচিউর হতে পারে না। immaturity থাকে কিন্তু যেকোনো বিষয়কে যুক্তি দিয়ে বিবেচনা করার যে প্রবণতাটা তাদের মধ্যে সৃষ্টি হয়। তবে সেটা কিন্তু মূর্ত বস্তু সম্পর্কিত। বিমূর্ত বস্তু সম্পর্কিত ধারণা কিন্তু তখনো তৈরি হয় না। যা তারা চোখের সামনে দেখছে সেটা সম্পর্কে তার ধারণা গঠন করছে, যুক্তি দিয়ে বিবেচনা করছে, একটা সিদ্ধান্তে আসছে। সমস্যাকে বিচার বিশ্লেষণ করতে শেখে। শিখন এবং স্মৃতি এই যে লার্নিং এবং মেমোরি এটা কিন্তু আরো ভালোভাবে তৈরি হয় এই ৬ থেকে ১১ বছর বয়সে। ঠিক আছে? তাহলে আমরা মেন্টাল ডেভেলপমেন্ট সম্পর্কে জানলাম। তাহলে আমরা দেখা গেল সব রকমের বিকাশের ধারা কিন্তু শৈশব, প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল পর্যন্ত কিন্তু বজায় থাকলো। হার বিভিন্ন হতে পারে কিন্তু বিকাশ অনবরত চলতে থাকলো। এটা আমরা আগেও জেনেছিলাম যে বিকাশ বা ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু মাঝখানে কোথাও ব্রেক হয় না। এটা মাতৃগর্ভে ভ্রূণ স্থাপিত হওয়ার পর থেকে আমৃত্যু চলতে থাকে। তাহলে সেই ধারাই আমরা লক্ষ্য করলাম শৈশব বা ইনফ্যান্সিতে, প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড এ এবং লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকালে। প্রথম বাল্যকালে যে বিভিন্ন ধরনের বিকাশগুলো ঘটেছিল সেগুলো দেখলাম পরবর্তী বাল্যকালেও কিন্তু ধীরে এগিয়ে চলল। এরপরে আসি আমরা শেষ স্টেজ বা 4th স্টেজে যেটাকে বলা যায় বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স, যেটা হচ্ছে ১১ বা ১২ বছর বয়স থেকে ২০ বছর বয়স যে পর্যন্ত যে সময়কাল বাচ্চাদের তাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। এই সময় শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু দ্রুত হারে হয়। এই সময় দেখা যায় বাচ্চারা হঠাৎ করে খুব লম্বা হয়ে যায় বা তাদের উচ্চতা বৃদ্ধি পায়। তাদের শারীরিক গঠন পূর্ণতা পায়। শারীরিক ক্ষমতা তাদের দ্রুত বৃদ্ধি পায়। পেশি শক্তির বৃদ্ধি ঘটে এবং কাজে কিন্তু সক্রিয়তা ভীষণভাবে বৃদ্ধি পায় এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে। সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি, এই সময় বালিকাদের তুলনায় বালকদের যে গ্রস মোটর ডেভেলপমেন্ট মানে হচ্ছে বৃহৎ পেশির যে সঞ্চালন সেখানে দ্রুততা লক্ষ্য করা যায়। বালিকাদের ক্ষেত্রে কিন্তু ফাইন মোটর ডেভেলপমেন্ট বা সূক্ষ্ম পেশির সঞ্চালনে কিন্তু বালিকারা এগিয়ে থাকে। এরপরে আসি আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশের কথায়। এই সময় দেখা যায় যে বাচ্চারা পিয়ার গ্রুপ তৈরি করে। সমবয়সী বন্ধুদের গ্রুপ যেটা আমরা দেখেছিলাম গ্যাং এজ বলা হচ্ছিল লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল বা ৬ থেকে ১১ বছর বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি তারা গ্যাং তৈরি করত। তো এখানে পিয়ার গ্রুপ অ্যাডোলেসেন্স দের ক্ষেত্রে দেখা যায় যে সমবয়সী বন্ধুদের গ্রুপ তারা তৈরি করে। কিন্তু এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো কিন্তু এই গ্রুপ বা পিয়ার গ্রুপ গুলো তৈরি হয় কিভাবে? যে একটা গ্রুপের প্রত্যেকজনের আগ্রহ, মনোভাব, মূল্যবোধ আ এটা কিন্তু একই রকমের হয় এমনভাবে একটা গ্রুপ তারা তৈরি করে যেটাকে পিয়ার গ্রুপ বলা হচ্ছে। এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক বন্ধু বা অন্যান্য বন্ধুদের দ্বারা নিয়ন্ত্রিতও হয় অনেক সময়। এই যে পরিবারের কাছে তাদের মতামত কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড এ বাচ্চাদের মতামতকে পরিবারও গুরুত্ব দেয়। ফলে তাদের কিছু আ দায়িত্বও তারা গ্রহণ করে। অর্থাৎ তারা রেসপন্সিবল হয় অ্যাকচুয়ালি। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি বন্ধুত্ব স্থাপনে তারা আগ্রহী হয়। কিন্তু তাদের কিন্তু পছন্দ একই রকম যাতে হয়, আগ্রহ, লক্ষ্য
ব্যক্তিত্ব যেন একই রকমের থাকে, পার্সোনালিটি, মর্যাদা যেন সমমর্যাদা সম্পন্ন হয়। এরকম শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠে এই সময়। এরপরে আমরা আসছি যে প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট। এই সময় অ্যাডোলেসেন্স পিরিয়ডে দেখা যায় যে উম কিশোরদের আবেগের জটিলতা কিন্তু বৃদ্ধি পায়। তাদের আগে যেমন মূর্ত প্রক্ষোভ, কোনো একটা বস্তুকে দেখে হাসি, কান্না, ভয় ইত্যাদি নিয়ন্ত্রিত হতো। এই সময় কিন্তু বিমূর্ত প্রক্ষোভও কিন্তু বিকশিত হয়। তারা ভবিষ্যতের জন্য চিন্তান্বিত হয়। কেউ সক্রিয় হয়ে স্বপ্ন পূরণের প্রচেষ্টা করে, আবার কেউ বা দেখা যায় শুধুমাত্র কল্পনা বা দিবাস্বপ্নের মাধ্যমেই কিন্তু দেখা যায় যে তারা উম এই জিনিসগুলোকে কিন্তু মেটাবার চেষ্টা করে। তাহলে এই যা সময়টাকে বলা হয় টিন এজ। এই যে অ্যাডোলেসেন্স যে 13, 14, 15, 16, 17, 18, 19 অর্থাৎ টিন এজ বলা হয় এই সময়টাকে। এই সময় কিন্তু একটা হরমোনাল চেঞ্জ তাদের মধ্যে দেখা যায়। যার ফলে আবেগের জটিলতা বৃদ্ধি পায়। তারা এই সময় অনেকেই দেখা যায় যে প্রক্ষোভকে কিন্তু দমন করার চেষ্টা করে। তাদের যে ইমোশনস সেগুলোকে কিন্তু দমন করে বা আটকাবার চেষ্টা করে। যদি সেগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেড না হয়, এই সময় কিন্তু বাচ্চাদের মধ্যে প্রেম, ভালোবাসা এগুলো এই বয়সের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। এরপর আমরা আসবো যে মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্ট এই ১১ থেকে ২০ বছর বয়সের বাচ্চাদের বা কিশোরদের বা বয়ঃসন্ধিকালে কি রকমের মানসিক আমরা বিকাশ লক্ষ্য করতে পারি। যে এই সময় দেখা যায় যে বাচ্চারা জটিল সমস্যার সমাধান করতে পারে। তারা কোনো একটা বিমূর্ত বিষয়, বিমূর্ত মানে কি? যেটা অ্যাবস্ট্রাক্ট মানে যেটা কংক্রিট নয়, যেটা আমাদের চোখের সামনে নেই বস্তুটা। সেই অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত বিষয় সম্পর্কেও তারা কিন্তু গভীর চিন্তা করতে পারে। তাদের যে দীর্ঘস্থায়ী স্মৃতি এবং কল্পনা শক্তি এগুলো কিন্তু আ খুব ভালোভাবে তৈরি হয়, বৃদ্ধি পায়। তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই সময় বিকশিত হয়। তারা স্বাধীনভাবে সমস্যার সমাধান করতে শেখে। এই যে সময় অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকাল ১১ থেকে ২০ বছর এই সময়টাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার স্তর। A period of storm and stress. এই সময় কিন্তু বাচ্চাদের বিশেষ করে যৌন শিক্ষার ব্যবস্থা করা বা সেই সম্পর্কে আলোচনা করা তাদের সঙ্গে খুব জরুরি। এছাড়াও তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, নৈতিক বোধ যেটা ছোটবেলা থেকে তাদের মধ্যে তৈরি হয়েছে, সেই নৈতিক বোধ যদি তারা দেখে যে সমাজের কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে বা সেটা পরিবর্তিত হচ্ছে, তাহলে তারা কিন্তু একটা বিভ্রান্তিতে ভোগে। এম তাহলে এই যে সামাজিক অংশগ্রহণ, যৌন শিক্ষা, নিরাপত্তার ব্যবস্থা, নৈতিক বোধ এগুলো কিন্তু তাদের আ এই ব্যাপারগুলোতে কিন্তু সাহায্য করতে হবে সোশ্যালি। যদি এই ব্যাপারে কোন রকমের অসুবিধার সৃষ্টি হয়, তাহলে এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড এ বাচ্চাদের ও কিশোরদের মধ্যে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়, যেটা পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি করতে পারে ব্যক্তিত্বের। যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলে থাকি। তাহলে এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড এ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা কিন্তু আম সামাজিক এবং বাবা-মা, আশপাশের মানুষজন প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য থাকে এই সময় বাচ্চাদের সঠিক পথ, সঠিক রাস্তা, সঠিক কাউন্সেলিং করে তাদের কিন্তু সঠিক পথে যাতে তারা যায় তার ব্যবস্থা করার। এরপর আমরা দেখব অ্যাকর্ডিং টু রুসো অর্থাৎ রুসোর মতে স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট গুলো কি কি ছিল অর্থাৎ শিশুর বিকাশের স্তরগুলো কি কি আমরা দেখেছিলাম চারটে শিশু বিকাশের স্তর ছিল এক হচ্ছে শৈশব বা ইনফ্যান্সি যেটা হচ্ছে 0 থেকে 5 বছর দুই হচ্ছে বাল্যকাল বা চাইল্ডহুড 5 থেকে 12 বছর তিন হলো কৈশোর বা অ্যাডোলেসেন্স যেটা হচ্ছে 12 থেকে 15 বছর এবং চার হচ্ছে যৌবন বা ইয়ুথ যেটা হচ্ছে 15 থেকে 25 বছর আসলে জেনারেল যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট গুলো তার মধ্যে প্রথমে যে শৈশব 0 থেকে 2 বছর এবং প্রথম বাল্যকাল আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর এই দুটোকে মিশিয়ে আহ, রুশোর মতে সেই পুরোটাই হচ্ছে শৈশব বা ইনফ্যান্সির মধ্যে পড়ে 0 থেকে 5 বছর রুশো বলেছিলেন যে এই যে 0 থেকে 5 বছর বয়সী যে বাচ্চা তাদের যেন কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা না দেওয়া হয় এবং বুকিস নলেজ বা পুঁথিগত বিদ্যার তিনি এই সময় বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে শিশুকে এই 0 থেকে 5 বছরের যে শিশুরা তাদেরকে কিন্তু প্রকৃতির কোলে স্বাধীনভাবে খেলার সুযোগ দিতে হবে। অপরচুনিটি ফর প্লেইং ভীষণ গুরুত্বপূর্ণ এই শৈশবকালে বা 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। এবং এই সময় তারা শিখবে কিভাবে?
থ্রু সেন্সেস, সেন্স অর্গানের মাধ্যমে বাচ্চারা শিখবে প্রকৃতির কাছ থেকে। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বাচ্চারা শিখবে প্রকৃতির কাছ থেকে। কোনো রকমের কারো বায়াসড মেন্টালিটির কোনো মানুষ, সমাজ এর মাধ্যমে বাচ্চাদের নিজস্ব যে বেড়ে ওঠা সেটা যেন ডিস্টর্ট বা বিকৃত না হয় এর উপর রুশো কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন। ২ নম্বর স্টেজ হচ্ছে বাল্যকাল বা চাইল্ডহুড, যেটা হচ্ছে ৫ থেকে ১২ বছর। যেটাকে আমরা বলছি লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল। সেটা রুশো বলেছিলেন বাল্যকাল। তিনি বলেছিলেন এই সময় বাচ্চারা ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চারা প্রকৃতি বা নেচার থেকে শিখবে। এই সময় তারা ধীরে, ধীরে এবারে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, গণিত বা ম্যাথমেটিক্স এবং ভূগোল বা জিওগ্রাফির ধারণা তারা ধীরে, ধীরে গ্রহণ করবে। এবং এই সময়ও তারা পঞ্চেন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে তারা যাতে শেখার সুযোগ পায়, সে ব্যাপারে কিন্তু সেটা গার্ডিয়ান হোক, টিচার হোক তাদেরকে অ্যাওয়ার হতে হবে। এবং এই যে বাল্যকালে ৫ থেকে ১২ বছর বয়সে মাতৃভাষায় বা তাদের যে নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ সেখানে তাদের নিজের অনুভূতি বলার সুযোগ তাদেরকে কিন্তু করে দিতে হবে। মাদার টাঙ্গে তারা নিজেদের অনুভূতি বা ফিলিংস গুলো যাতে বলার সুযোগ পায় তার কিন্তু ব্যবস্থা করতে হবে। এর পরের যে স্টেজ সেটা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স, সেটা হচ্ছে ১২ থেকে ১৫ বছর। রুশোর মতে এই সময় এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে ১২ থেকে ১৫ বছর বয়সে বাচ্চাদের মধ্যে একটা প্রগাঢ় কৌতূহল কিন্তু সৃষ্টি হয় প্রত্যেকটা বিষয় সম্পর্কে। ইনটেন্স কিউরিওসিটি তাদের মধ্যে গড়ে ওঠে বা জেগে ওঠে। নতুন, নতুন জিনিস তারা শিখতে চায়, নতুন, নতুন জিনিস ডিসকভার করতে চায়। এই সময় কিন্তু প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে ধারণা তাদেরকে ধীরে, ধীরে দিতে হবে। এছাড়াও যেটা বাল্যকাল থেকে শুরু হয়েছিল ভাষা বা ল্যাঙ্গুয়েজ, গণিত বা ম্যাথমেটিক্স, ভূগোল বা জিওগ্রাফি এছাড়াও তারা কিন্তু এই সময় সুর, লয়, তাল বা মিউজিক এবং সামাজিক জীবন বা সোশ্যাল লাইফ সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করে। এছাড়াও আরো একটা নতুন কথা রুশো বলেছিলেন যে অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে ১২ থেকে ১৫ বছর বয়সে কিন্তু ভোকেশনাল যে এডুকেশন, যেটাকে বলা হয় বৃত্তিমূলক শিক্ষা, যেখান থেকে বাচ্চারা বড় হয়ে উপার্জনের যে দিক বা পথ সেটা নির্ণয় করতে পারে, যেমন কাঠের কাজ, বেতের কাজ, মেশিন সারাই, সেলাই ইত্যাদি যে ভোকেশনাল এডুকেশন সেটা কিন্তু এই বয়সে দিতে হবে। ৪ নম্বর স্টেজ ছিল রুশোর মতে যৌবন বা ইয়ুথ, যেটা হচ্ছে ১৫ থেকে ২৫ বছর বয়সের সময়কাল। রুশো বলেছিলেন যে এই সময় ১৫ থেকে ২৫ বছর বয়সী যে কিশোররা ইয়ুথ বা যুবকরা বলতে পারি আমরা, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে মানসিক যে গুণাবলী যেমন লাভ, ভালোবাসা, কোঅপারেশন মানে সহযোগিতা, এছাড়াও পেশেন্স বা ধৈর্য, টলারেন্স মানে সহ্য করার ক্ষমতা এগুলো কিন্তু বিকশিত হয় এই ১৫ থেকে ২৫ বছর বয়সী যুবকদের মধ্যে। এছাড়াও এই সময় তারা কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা বা ডাইরেক্ট এক্সপেরিয়েন্স এর মাধ্যমে কিন্তু আ যে ভালো মহৎ যে গুণাবলী যেমন হচ্ছে সহমর্মিতা, মানবিকতা, নীতিবোধ, মূল্যবোধ, গুড নোবেল যে কোয়ালিটিস এগুলোরও বিকাশ ঘটে এই সময় ১৫ থেকে ২৫ বছর বয়সের মধ্যে। এই সময় তারা আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, ইমোশন নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এছাড়াও ভোকেশনাল বা ভোকেশনাল যে ট্রেনিং বা এডুকেশন যেটাকে আমরা বলেছিলাম বৃত্তিমূলক শিক্ষা, সেটা যেটা শুরু হয়েছিল আমাদের কৈশোর অবস্থায় ১২ থেকে ১৫ বছর বয়সে সেটা কিন্তু এই সময়ের মধ্যে কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত। কারণ এরপর তাদের দায়িত্বশীল নাগরিক হতে হয়। তাই তো? তাহলে এই ছিল রুশোর মতে স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তাহলে আজ আমরা এই যে দেখা গেল যে স্টেজেস অ্যান্ড ডোমেন অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের যে বিভিন্ন স্তরগুলো এবং প্রত্যেক স্তরে কোন কোন ধরনের বিকাশ কিভাবে সংঘটিত হয় সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। পরদিন আমরা পেঁয়াজে গোহেলবার্গ এবং ভাইগটস্কির তত্ত্বের মধ্যে পেঁয়াজের তত্ত্ব নিয়ে আলোচনা করব। ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।